হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ৪২,৯৪৯ প্যানেলে 5% মামলার আপডেট। ২০১৭ সালের প্রাথমিক নিয়োগে এডিশনাল 5% মামলার বর্তমান অবস্থাটা কি? নতুন করে বেঞ্চ পেল এই 5% এর এডিশনালের মামলাটি। কোন বেঞ্চে নতুন করে শুনানি হতে চলেছে, কোন বেঞ্চে উঠতে চলেছে সেটা থাকবে এই ভিডিওর মধ্যে। লাস্ট অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা? কেন ২০১৭ সালের ৪২,৯৪৯ যে প্যানেল, সেখানে এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না বাগচি ম্যাম তিনি কি জানালেন, তার এফিডেভিটের মাধ্যমে তিনি কি জানিয়েছিলেন কোর্টকে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যে কোনো নিয়োগের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি থাকে, সেই ভ্যাকেন্সির 5% করে যে ভ্যাকেন্সিটা দাঁড়ায়, সেই ভ্যাকেন্সিটা এডিশনাল 5% তার একটা প্যানেল প্রস্তুত করার রুলস থাকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৬ যে রুল, সেই রুলসেও ঠিক একই রকম ভাবে এই এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করারও রুল ছিল। কিন্তু ২০১৪ সালে যে প্রাথমিক টেট, সেই টেট থেকে ২০১৭ সালে যে ৪২,৯৪৯ জনের প্যানেল প্রস্তুত হয়, সেখানে 5% এডিশনাল প্যানেল প্রস্তুত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 5% এডিশনাল প্যানেল কোনো রকম ভাবে প্রস্তুত করেনি। এই 5% এর প্যানেল প্রস্তুত করলে সেখানে আরো ২১৪৮ জন আরো চাকরি পেতে পারতেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল প্রস্তুত করেনি, যে কারণে আজ এই মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই মামলাটির ডায়েরি নাম্বার WPA 23798 2022-এর, যার পিটিশনার রয়েছেন রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ২০২২ সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে ৯,৫৩৩ জনের যে প্যানেল প্রস্তুত করেছে, সেই প্যানেলে যদি আমরা দেখি, ভালো করে লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো ৩৩১ নম্বর পেজে প্রাথমিক শিক্ষা পর্ষদ এডিশনাল 5% প্যানেল প্রস্তুত করেছে। তো সেই প্যানেল আমরা যদি দেখি, দেখুন যেটা উল্লেখ করা হয়েছে, স্টেট ওয়াইড মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট প্রসেস ২০২২ ইন টার্ম অফ রুল 6 সাব রুল তার 8 এডিশনাল প্যানেল। এখান থেকে কিন্তু উল্লেখ করা হয়েছে এডিশনাল প্যানেল 5% অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস ২০১৬ সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এডিশনাল 5% প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ মাননীয় গৌতম পাল সভাপতি মহাশয় তিনি কিন্তু প্রিপেয়ার করেছেন। কিন্তু ২০১৭ সালে যে রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল, তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি কিন্তু এই 5% এর এডিশনাল প্যানেল প্রস্তুত করেননি। কেন করেননি সে বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যেই। তো এই 5% এর শুধুমাত্র একটি মামলা নয়, এর সঙ্গে ১৭ থেকে ১৮টি মামলা একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তো এই 5% এর মূল মামলাটি যেদিন লাস্ট লিস্টেড হয়েছিল ৪ঠা মার্চ ২০২৪ তারিখে, সেদিন কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তার আগে যেদিন মামলাটি লিস্টেড হয়েছিল, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, সেদিন কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তো কেন ৪ তারিখ মামলাটি লিস্টেড হওয়া সত্ত্বেও মামলাটি কেন শুনানি হলো না, এবং তার আগের দিন এমন কি বা নির্দেশ দিয়েছিলেন, এক ঝলকে আমরা একটুখানি দেখে নেব। তো লাস্ট শুনানি হয়েছিল ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কোর্ট নাম্বার ১৩-তে, যার মামলাটির ডায়েরি নাম্বার WPA 23798 2022-এর। পিটিশনার রয়েছেন রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা ১৩ নম্বর কোর্ট থেকে কি নির্দেশ দিয়েছিলেন এক ঝলক দেখে নিই। তো অর্ডারের প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হয়েছিল, ইট ইজ সাবমিটেড বাই কাউন্সিল ফর দ্য পিটিশনারের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি, তিনি জানাচ্ছেন যে হ্যাজ বিন হিয়ার্ড অন 25th অকেশন, অর্থাৎ ২৫ বার ইতিমধ্যেই শুনানি হয়েছে এই মামলাটি। কোঅর্ডিনেট বেঞ্চ মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউ ২৫ বার শুনানি হয়েছে। কাউন্সিল ফর স্টেট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও তারাও জানায় যে ইট ইজ হিয়ার বিফোর দিস বেঞ্চ, এই বেঞ্চে ইতিপূর্বে বহুবার শুনানি হয়েছে, এবং কোর্ট যে অর্ডারটা দিচ্ছে, দিস কোর্ট ইজ অফ ভিউ দ্যাট, এই কোর্ট এই তারা অবজারভেশনে আসছে, সিন্স দ্য কোঅর্ডিনেট বেঞ্চ, এর আগের যে বেঞ্চ গঠন করা হয়েছিল, হ্যাজ বিন অলরেডি হিয়ার্ড, এর আগের যে কোঅর্ডিনেট বেঞ্চ ছিল অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ছিল, সেখানে পুনরায় এর আগে শুনানি হয়েছে। দ্য ম্যাটার সাবস্ট্যান্টলি অন দ্য অ্যাট লিস্ট 25th অকেশন, অর্থাৎ ২৫ বার, ইতিমধ্যে ২৫ বার এই মামলাটি শুনানি হয়েছে। ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস বেঞ্চ টু রিলিজ দিস ম্যাটার, যেহেতু বহুবার শুনানি হয়েছে তাই এই বেঞ্চ কিন্তু আর শুনানি করতে চাইছে না। যেহেতু পিটিশনার এবং অ্যাপ্লিক্যান্ট পক্ষ উভয়ই কেউ আর নতুন করে শুনানি করতে চায় না, সেহেতু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিচ্ছেন, লেট দিস ম্যাটার বি প্লেসড বিফোর
দ্য অনারেবল চিফ জাস্টিস ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার, অর্থাৎ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে তিনি এই মামলাটি পাঠিয়ে দিয়েছিলেন। তো মাননীয় চিফ জাস্টিস তিনিই কিন্তু ঠিক করবেন যে এডিশনালি 5% মামলাটি কোথায় শুনানি হবে, বা তিনি যে সমস্ত শুনানিগুলো হয়েছে সেগুলোর উপর বেস করে তিনি অর্ডার দিতে পারেন বা নতুন কোনো বেঞ্চে অ্যাসাইন করতে পারেন। তো ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, এই মামলাটি নতুনভাবে আবার অ্যাসাইন করে দেওয়া হলো। তো আমরা দেখে নেব সেই নোটিফিকেশন এবং কোন বেঞ্চে আবার অ্যাসাইন করে দেওয়া হলো, বিস্তারিত নোটিফিকেশনে কি উল্লেখ করা হয়েছে। তো সরাসরি আমরা হাইকোর্টের অ্যাসাইনমেন্ট অর্ডারের মধ্যে চলে এসেছি। দেখুন 7ই মার্চ 2024 তারিখে এই অ্যাসাইনমেন্ট অর্ডারটা দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো আমরা দেখব আমাদের এই মুহূর্তের আলোচ্য বিষয় যেখানে আমরা আলোচনা করছি 5% মামলাটি কোথায় লিস্টেড হয়েছে বা কোন বেঞ্চে দিয়েছে। দেখুন এই পজিশনটা দেখুন, রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আমরা 5% এডিশনাল প্যানেলের মামলা, যার রিট পিটিশন নাম্বার হচ্ছে WPA 23798 2022 তো 5% এই মামলাটি কোন বেঞ্চে অ্যাসাইন করলেন, দেখুন উল্লেখ করা হয়েছে রেগুলার বেঞ্চ অ্যাজ পার ডিটারমিনেশন, অর্থাৎ রেগুলার যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে পুনরায় অ্যাসাইনমেন্ট করলেন, অর্থাৎ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চেই আবার ফিরিয়ে দিলেন মাননীয় চিফ জাস্টিস। অর্থাৎ 5% যে এডিশনাল প্যানেলের মামলা, সেই মামলা যেটা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি চিফ জাস্টিসকে পাঠিয়ে দিয়েছিলেন, মাননীয় চিফ জাস্টিস তিনি আবার পুনরায় রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি তার কাছে আবার শুনানির জন্য তিনি ডিসিশন নেবেন, সেই তার বেঞ্চেই পাঠিয়ে দিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। তো এই মামলাটির বর্তমান স্ট্যাটাস কি আছে আমরা একবার দেখে নিই। তো সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। মামলাটির ফাইল নাম্বার 23898 2022, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 23798 2022। মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 9 নভেম্বর 2022 এবং দেখুন নেক্সট ডেট কবে পড়েছে মামলাটির, নেক্সট ডেট এখনো কিন্তু অ্যাসাইনমেন্ট করা হয়নি, এখনো অ্যাসাইন করেনি, নেক্সট ডেট ইজ নট গিভেন, এখনো পর্যন্ত কোনো রকম ডেট দেয়নি। কোন স্টেজে রয়েছে, টু বি মেনশনের পর্যায়ে রয়েছে, অর্থাৎ পরবর্তী কোন দিন শুনানি হবে তার জন্য কিন্তু মেনশন করতে হবে সিঙ্গেল বেঞ্চে, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে, যার পিটিশনার রাকেশ মন্ডল রয়েছে। রাকেশ মন্ডলের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়। হিয়ারিং হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কতবার শুনানি হয়েছে। দেখুন সমস্ত ডেটগুলোতে তিনি কিন্তু শুনানি করিয়েছিলেন। তো আমরা একদম নিচে চলে যাবো আস্তে আস্তে, দেখুন কতবার, প্রচুর বার কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু শুনানি করেছেন, এখনো কিন্তু চলছে কি কি ডেটেতে শুনানি করে। তো সে লাস্ট এখানে কিন্তু শুনানি হয়েছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, এখানে 8/2/2024 তারিখে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু লাস্ট শুনানি করেছিলেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি লাস্ট যেটা অর্ডার কপিগুলো আপলোড হয়েছে, এখানে অনেকগুলো অর্ডার কপি আপলোড হয়েছে, লাস্ট একদম অর্ডার কপি আপলোড হয়েছিল 20/2/2024, যেটা আমরা অলরেডি অ্যানালাইসিস করলাম একটু আগে। এখন প্রশ্ন হচ্ছে যে 42,949 প্যানেলে কেন এডিশনাল প্যানেল প্রস্তুত করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সচিব রত্না বাগচি ম্যাম তিনি কি জানাচ্ছেন, তার এফিডেভিটে তিনি কি কি উল্লেখ করেছেন, সেই প্রশ্নের সমস্ত উত্তর সমস্ত সরাসরি আমরা এফিডেভিটে উল্লেখ করা কি কি উল্লেখ করেছেন দেখে নেব। তো সরাসরি এফিডেভিটের মূল বক্তব্যে চলে এসেছি আমরা। তো এখানে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, পর্ষদের সচিব রত্না বাগচি তিনি কি জানাচ্ছেন, ফর দ্য রিজন স্টেটেড ইন প্যারাগ্রাফ 4 এ যেটা জানানো হচ্ছে অফ দ্য ফরগোয়িং এফিডেভিট, এই যে এফিডেভিট তিনি পেশ করছেন সেখানে যেটা তিনি জানাচ্ছেন, I humbly submit that, তিনি যে বিষয়টা সাবমিট করছেন, explaining or stating clearly to the reason as to why the additional panel for the 2016 recruitment process was not published, কেন তারা এই 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসের সেই প্যানেলে এডিশনাল 5% প্যানেল তারা প্রস্তুত করেনি, তার কারণ হিসেবে তিনি কি জানাচ্ছেন, ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর মি, অর্থাৎ বাস্তবিক পক্ষে অ্যাকচুয়ালি তিনি নিজেও জানেন না কেন এই এডিশনাল 5% প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষা সচিব রত্না বাগচি তিনি জানাচ্ছেন তিনি নিজেই জানেন না কেন এই প্যানেল প্রস্তুত হয়নি, কেন এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করেনি, তিনি নিজেই জানেন না। দ্য এক্সপ্লেনেশন কন্টেইনিং দ্য ক্লিয়ার রিজনস ফর সাস অ্যাক্ট, এই ধরনের যে নিয়ম, এই ধরনের যে রুলস রয়েছে, মে পারহ্যাপস নোন টু বি দেন প্রেসিডেন্ট, অর্থাৎ কেন এডিশনাল 5% প্রকাশ পায়নি সেটার ক্লিয়ার রিজন, পরিষ্কার ধারণা পেতে গেলে আমাদেরকে জানতে হবে পারহ্যাপস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হবে, অর্থাৎ তৎকালীন যিনি পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, তার কাছ থেকে সমস্ত বিষয়গুলো জানতে হবে কেন তিনি প্রকাশ করেননি। 7 নম্বর প্যারাগ্রাফে বলছে যে আই ফার্দার ক্যাটেগরিক্যালি সে দ্যাট, তিনি পৃথকভাবে আরো যে ক্যাটেগরিক্যালি তিনি বলছেন যে আই ওয়াজ নট অ্যাসোসিয়েটেড ইন এনি ম্যানার, এই ধরনের যে কাজ, এই এডিশনাল 5% যে কাজ, সেই সংক্রান্ত বিষয়ে তিনি কোনো রকম ভাবে যুক্ত নন, ফর সাচ নন প্রিপারেশন অর পাবলিকেশন অফ এডিশনাল প্যানেল,
কন্টেম্পলেটেড ইন রুল 8 তার সাব রুল 6, অর্থাৎ রুল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে যে রুলস 8 এবং তার সাব রুল 8 এর সাব রুল 6 এ সেখানে যে এডিশনাল প্যানেল প্রস্তুত করতে হয় সেই ব্যাপারে তিনি তো ধারণা তার ছিল না। তার পাশাপাশি তিনি এই বিষয়টার সঙ্গে কোনো রকম ভাবে সংযুক্ত ছিলেন না বা তিনি এই ব্যাপারটা জানতেনই না। একজন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব, তিনি জানতেন না রুলস এর মধ্যে কি আছে, কিভাবে প্যানেল প্রিপেয়ার হবে, থাকছে প্রশ্নচিহ্ন। স্টেটমেন্টস মেড ইন প্যারাগ্রাফ 1 থেকে 5 এবং 7 দিস এফিডেভিট আর ট্রু টু মাই নলেজ, অর্থাৎ তিনি জ্ঞানত এই কথাগুলো বলছেন, সেগুলো তিনি স্বীকার করছেন, তার জ্ঞানত এই কথাগুলো তিনি সত্যি বলছেন। দোজ মেড ইন প্যারাগ্রাফ 6 দেয়ার আর মাই রেসপেক্টফুলি সাবমিশনস বিফোর দিস অনারেবল কোর্ট। তিনি যে বিষয়গুলো স্বীকার করেছেন সেই বিষয়টা কতটা যুক্তিপূর্ণ, কতটা অথেন্টিক, একটা নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে এডিশনাল 5% প্যানেল প্রস্তুত হচ্ছে না, যেটা রুলসে বলা আছে সেটা ঘটছে না, তবুও তিনি নীরব ছিলেন, এটা হতে পারে না। বাদ বাকিটা আপনারা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবেন। এখন এই 5% এডিশনাল প্যানেলের মামলাটি আগামী সপ্তাহে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তার আগে মামলাটি কিন্তু লিস্টেড হবে এবং লিস্টেড হলে মামলাটি পরবর্তী আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।